কেরালার শান্ত ছবির মতো সুন্দর একটি গ্রাম প্লাচিকাভু। মাত্র 232 জনের এই গ্রামে অপরাধ বলতে ফল বা হাঁস মুরগি চুরির ঘটনা ছাড়া আর কিছুই শোনা যেত না। কিন্তু হঠাৎ একদিন করেই সেই নিরিবিলি পরিবেশে নেমে আসে মৃত্যুর ভয়ঙ্কর ছায়া। একের পর এক খুন হতে থাকে নির্মম পদ্ধতিতে। খুনির পরিচয় বুগিম্যান, যার কাণ্ড কারখানা যেন বহু আমেরিকার কুখ্যাত সাইকোপ্যাথ বুগিম্যানের মতো। কিন্তু কে এই নৃশংস কপিক্যাট কিলার? এই মৃত্যুর খেলায় কি শেষমেশ কোনো ইতি ঘটবে? আর এই ঘটনার সঙ্গে ককাচি নামের পৌরাণিক জীবের সম্পর্কই বা কি? বন্ধুরা, ওয়েলকাম টু মিনি সিনেমা স্টোরি। কমেডি, রহস্য আর সাসপেন্সে সদ্য মুক্তিপ্রাপ্ত কন্নড় মুভি ডিটেকটিভ উজ্জ্বলন আমাদের নিয়ে যায় এই শিহরণ জাগানো কাহিনীতে। গল্পের শুরুতে দেখা যায় উজ্জ্বলনের মা লীলা আর বাবা নারায়ণ ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে স্নেহলতার বাড়িতে গেছেন। স্নেহলতা বিয়েতে রাজি হলেও তার বাবা অশোক প্রস্তাবটি মেনে নেন না। কারণ উজ্জ্বলন বড় হলেও এখনো অন্ধকারে বাইরে যেতে ভয় পায়, কোনো স্থায়ী কাজ করে না, কেবল একটি লাইব্রেরি আর দোকান চালায় পার্ট টাইম হিসেবে। আর মাঝে মাঝে মানুষের হারিয়ে যাওয়া হাঁস মুরগি খুঁজে বের করে। গ্রামের লোকজনও তাকে তেমন গুরুত্ব দেয় না। তবে উজ্জ্বলনের বাবা নারায়ণ আপত্তি জানিয়ে বলেন ছেলে প্লাচিকাভু পুলিশের ক্রাইম সলভে সাহায্য করে। কিন্তু অশোক বিদ্রুপ করে বলেন প্লাচিকাভু পুলিশ, এরা দুনিয়া সবচেয়ে নির্বোধ দল, আর তাদের মধ্যে সবচেয়ে নির্বোধ হচ্ছে এসআই সচিন। এরপর দৃশ্য বদলে যায়। এসআই সচিনকে দেখা যায় গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে একটি নিউজ ইন্টারভিউ প্র্যাকটিস করতে। তাকে সহযোগিতা করছে কনস্টেবল কুট্টি পিল্লাই এবং অজয়। সচিন কুট্টি পিল্লাইকে বলে দেয় বাজারে যদি উজ্জ্বলনের সঙ্গে দেখা হয় কোনো কথাই না বলে, নইলে উজ্জ্বলন ইন্টারভিউর কথা জেনে যাবে। কুট্টি পিল্লাই জানায় আজ উজ্জ্বলন বাজারে নেই, সে অরবিন্দনের হারিয়ে যাওয়া নেকলেসের কেস নিয়ে ব্যস্ত। সচিন অবাক হয়ে জানতে চায় এটা আবার কখন ঘটলো। উত্তরে কুট্টি পিল্লাই বলে আমরাও তো জানতাম না, তাই জানানো হয়নি। এবার ফ্রেম চলে যায় উজ্জ্বলনের দিকে, যে নেকলেস খুঁজে বের করার চেষ্টা করছে। হঠাৎ কিছু বুঝে ফেলে সে। অরিন্দনকে জানায় নেকলেস কোথাও যায়নি, এখনো বাড়িতেই আছে। অরিন্দন তখনই ভাইয়ের কলার ধরে জিজ্ঞেস করে চেন কোথায়। উজ্জ্বলন দ্রুত বলে সে চোর নয়, আসুন আমার সঙ্গে। সে তাদের বাইরে নিয়ে এসে একটি বিড়াল কোলে তুলে ধরে বলে এই তো চোর। জানা যায় বিড়াল ঝকমকে জিনিস খুব পছন্দ করে, আর নেকলেস চুরি করেছে সেই। উজ্জ্বলন প্রথমেই ঘরে ঢুকে লোম আর পায়ের ছাপ দেখে বুঝে ফেলেছিল আসল চোরকে। অরিন্দন তখনও অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু নেকলেস? উজ্জ্বলন হেসে বলে ওটা তো নারিকেলের ওপর পড়ে আছে। কাজ সেরে বাইরে বেরিয়ে উজ্জ্বলন বাজারে পৌঁছে কয়েকজন পরিচিত মানুষের সঙ্গে কথা বলে। তারপর নিজের ভাঙাচোরা লাইব্রেরিতে এসে বসতেই স্নেহলতা এসে হাজির। সে বলে উজ্জ্বলন, আমি রাজি। উজ্জ্বলন ভ্রুকুসকে জানতে চায় কিসের রাজি। স্নেহলতা উত্তর দেয় নারায়ণ কাকা আমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছেন, বাবা রাজি না হলেও আমি রাজি। উজ্জ্বলন মায়ের দিকে তাকাতেই লীলা তাকে চুপ থাকতে ইশারা করে। সেই রাতে খাওয়ার সময় লীলা ছেলেকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলে এভাবে বসে বসে ষাঁড়ের মতো খেয়ে কতদিন কাটাবি। নারায়ণ তখন ছেলের পক্ষ নিয়ে কিছু বলতেই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বিষয়টা বাড়াবাড়ি হওয়ায় উজ্জ্বলন জোরে ধমক দিয়ে তাদের থামায়। মায়ের দিকে তাকিয়ে বলে আমি পুলিশকে সাহায্য করি, জানো গ্রামের মানুষ আমাকে কি বলে ডাকে? নারায়ণ উত্তর দেয় রক্ষাকর্তা। উজ্জ্বলন দৃঢ় কণ্ঠে বলতে থাকে এখন হয়তো আমি ছোটখাটো চুরির কেস সামলাই, কিন্তু খুব শিগগিরই এমন একটি কেস আসবে যা আমার আর এই গ্রামের ভাগ্য পাল্টে দেবে। লীলা হেসে উত্তর দেয় তো রক্ষাকর্তা, আগে গিয়ে বারান্দার লাইটটা বন্ধ করে দিয়ে আসো তো। উজ্জ্বলন ভয় পেয়ে বলে আমি একা এই অন্ধকারে? তারপর মজা করে যোগ করে আমি তো পারবো না, আমার বাবা গিয়ে বন্ধ করতে পারবে। শেষমেশ নারায়ণই লাইট বন্ধ করতে যায়। পরদিন প্লাচিকাভু পুলিশ গ্রামে 50 বছর পূর্তি উপলক্ষে একটি লোকাল নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেয়। তারা গর্ব করে জানায় 1965 সাল থেকে তাদের থানা কেরালার মধ্যে 1 নম্বরে আছে অপরাধের দিক দিয়ে। এখানে প্রায় কোনো অপরাধী ঘটে না, কেবল একজন ছোটখাটো চোর আছে পন্থিকুরডান, কিন্তু সেও চুরি করতে গেলেই ধরা পড়ে যায়। শান্তির আসল কারণ এখানকার মানুষ একে অপরকে চেনে ও শান্তিপূর্ণভাবে বসবাস করে। শেষে এসআই সচিন গম্ভীরভাবে বলে যতদিন আমি আমার টিম আছি প্লাচিকাভু এমনই শান্ত থাকবে।
কিন্তু সেদিন রাতেই সেই শান্তি ভেঙে যায়। স্নেহলতার বাবা অশোক রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ দেখতে পান কাকতাড়ুয়ার মতো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। অশোক ভেবেছিলেন হয়তো নতুন কোনো ফ্যাশন ট্রেন্ড। তিনি পাশ কাটিয়ে যেতে চাইলেন। সেই অদ্ভুত পোশাক পরা মানুষ তার পথ আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই সে অশোককে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। পরের দিন সকালে গ্রামবাসীরা ক্ষেতের মাঝখানে ভিড় করে দাঁড়ায়। স্নেহলতা ও তার পরিবার অশোকের লাশের পাশে কাঁদছিল। দৃশ্যটি ছিল ভয়াবহ। খুন এতটাই নৃশংস ছিল যে গ্রাম পুলিশ পর্যন্ত শুরু উঠেছিল। কনস্টেবল অজয় মন্তব্য করল, মনে হচ্ছে শচীন স্যারের ইন্টারভিউতে বলা কথাগুলো কেউ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেহেতু এটি গ্রামের প্রথম খুন, তাই পুলিশের কেউই জানে না এ ধরনের ক্ষেত্রে ঠিক কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। শচীন আস্তে আস্তে বলে, কেউ গিয়ে উজ্জ্বলনকে খবর দাও। একটা বাচ্চা সাইকেল চালিয়ে লীলাবিলাসী গিয়ে উজ্জ্বলনকে ডাক দেয়। ডাক শোনা মাত্র উজ্জ্বলন বুঝে যায় কেস এসেছে। সে নিজের ওয়াকম্যান হাতে নিয়ে একদম সেজে গুজে ক্রাইম সিনে হাজির হয়। উজ্জ্বলন প্রথমেই লাশের উপর থেকে কাপড় সরাতে বলে। লাশ দেখে সে চুপচাপ ভিড় থেকে সরে এসে শচীনকে বলে ভিড় কমাতে। কিন্তু সেও বেশিক্ষণ সামলাতে না পেরে একেবারে হরহর করে বমি করে দেয়। কারণ এর আগে সে কখনো লাশ দেখেনি। তদন্ত করতে গিয়ে উজ্জ্বলন জানতে পারে দক্ষিণী নামের একজন সবার আগে লাশ দেখেছিল, কিন্তু আতঙ্কে অজ্ঞান হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। উজ্জ্বলন জিজ্ঞেস করে, ফরেনসিককে খবর দেওয়া হয়েছে? শচীন উত্তর দেয়, এখনো নয়, দেব? উজ্জ্বলন বলে, পরে আমি বলে দেবো, তখন দিই। এরপর সে ওয়াকম্যানের গান শুনতে শুনতে লাশ ও ক্রাইম সিন খুঁটিয়ে পর্যবেক্ষণ শুরু করে। কিছুক্ষণ পর সে শচীনকে জানায়, ক্ষত দেখে মনে হচ্ছে হাতুড়ি জাতীয় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আর অশোকের হাত ঘড়ি ঠিক 9টা বাজতে থেমে গেছে। সম্ভবত তখনই খুন হয়েছে। কথা বলতে বলতেই উজ্জ্বলনের নজর পড়ে কিছু জিনিসের উপর। সে বলে, এই বিড়িটা প্লাচিকাবুর সবচেয়ে বড় ধূমপাই। আর এই প্যারাগনের চপ্পল আমারই, যেটা মন্দির থেকে চুরি হয়েছিল। এর মানে একটাই, পেছনে আছে গ্রামের একমাত্র চোর আন্তিকৌটান। দৃশ্য পাল্টে যায় আন্তিকৌটানের কাছে। এতে মানুষ দেখে সবাক হয়ে যায়। শচীন তাকে জানায় তাকে থানায় যেতে হবে। আন্তিক বলে, বিকালে নিজেই চলে যাব। কিন্তু শচীন কড়া গলায় বলে, এখনই যেতে হবে আন্তিকৌটান। কারণ জানতে চাইলে শচীন জানায় মার্ডার কেস। আন্তে অবাক হয়ে বলে, নারিকেলের মার্ডার কেসে? শচীন উত্তর দেয়, না, অশোকের মার্ডার কেসে। আন্তি হতভম্ব। উজ্জ্বলন বললে আমাকে খুনি বানিয়ে দিবেন নাকি? তখন উজ্জ্বলন একে একে প্রমাণ হাজির করে আর যোগ করে, অশোক তোমার ব্যাংক ডাকাতি থামিয়েছিল, পুরনো দেশি মদের ব্যবসা বন্ধ করেছিল। খুনের জন্য এটাই যথেষ্ট কারণ। শচীন তাকে ধরে নিয়ে যেতে শুরু করে। কেউ তালে দিচ্ছে না দেখে উজ্জ্বলন হেসে বলে, তালে দিতে হবে না। কিন্তু সঙ্গে সঙ্গেই সবাই হাততালি দিয়ে ওঠে, যেন চাচার পাতের ডাল পড়েছে। পরের দিন থেকেই প্লাচিকাভু আবার নিজের আগের শান্ত রুটিনে ফিরে যায়। আর উজ্জ্বলনের কেস ফাইলেও যুক্ত হয় আরেকটি সমাধান করা মামলা, তাও আবার হত্যাকাণ্ড। একদিন গ্রামের বাজারে বসে আড্ডা দিচ্ছিল উজ্জ্বলন। ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু কোরিয়া থেকে ফেরা কুরিয়ান হাজির হয়, যাকে সবাই কোরিয়ান বলে চেনে। কুরিয়ান জিজ্ঞেস করলো, আজ রাতে ক্লাবে যাবি? উজ্জ্বলন রাজি হয়ে গেল। রাতে ভয় ভয় মুখে কুরিয়ানের সঙ্গে বাইরে বের হয় উজ্জ্বলন। পথে কুরিয়ান বলে, অশোক চাচার ব্যাপারে শুনলাম, ভাবতেই পারছি না আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছে। উজ্জ্বলন আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দেয়, ভয় পাবি না, ওই দিনই খুনিকে জেলে ভরে দিয়েছি। কুরিয়ান হেসে বলে, অন্ধকার তো তুই ভয় পাস, আমি না। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই সিরিয়াল কিলার একটু দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে। পরদিন উজ্জ্বলন হাজির হয় এক চাচির বাড়িতে, কারণ তার ছাগল নাকি চুরি হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে উজ্জ্বলন খুঁজে পায় নিজের হারানো অন্য প্যারাগন চপ্পলটি। সে ফিসফিস করে বলে, মানে সে ফিরে এসেছে। এদিকে টেলিভিশনে খবর প্রচার হয় অশোক হত্যাকাণ্ডে ধরা পড়া আন্তিকৌটান জেল থেকে পালিয়ে গেছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে গ্রামের এক অনুষ্ঠান চলছিল। দিবাকরণ সিগারেট খাওয়ার জন্য উঠতেই তার স্ত্রী বাধা দেয়। কিন্তু দিবাকরণ হাসতে হাসতে বলে, আমার কুষ্ঠিতে লেখা আছে যে আমি 89 বছর বয়স পর্যন্ত বাঁচব, দুশ্চিন্তা করো না। কথা শেষ করেই অনুষ্ঠান স্থল থেকে কিছুটা দূরে গিয়ে সিগারেট ধরায়। আর সেই মুহূর্তেই পিছন থেকে তার উপর হামলা চালায় সেই অদ্ভুত পোশাকের খুনি। এদিকে শচীন, উজ্জ্বলন আর নারায়ণ তখন কুরিয়ানের ভাঙা প্রেমের গল্পে মশগুল। হঠাৎ কনস্টেবল অজয় এসে জানায় আরেকটি খুন হয়েছে। তারা ছুটে যায় ক্রাইম সিনে। উজ্জ্বলন সবকিছু খুঁটিয়ে দেখে বলে, এই খুনি আর আগের খুনি একই ব্যক্তি, প্যাটার্ন পুরো এক, শুধু এইবার ক্ষতগুলো অনেক গভীর এবং খুন করতে সময়ও বেশি লেগেছে। শচীন জিজ্ঞেস করে, তাহলে এটাকে আন্তিকৌটানের কাজ? ও তো পালিয়ে বেড়াচ্ছে। উজ্জ্বলন মাথা নেড়ে বলে, না, অশোক আর দিবাকরণ দুজনেই লোকাল মানুষ,
কিন্তু একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আন্তিকোডানের কাজ নয়, মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলার অন্ধকারে একা থাকা গ্রামবাসীদের টার্গেট করছে। উজ্জ্বলনের কথা শুনে কিছু গ্রামবাসী ভয়ে কাঁপতে থাকে। তাদের মতে পুলিশ উজ্জ্বলনের সামনে শুধু লেজ নাড়ছে, এদের দিয়ে কিছুই হবে না। তার চেয়ে মেম্বার চণ্ডীকে ডাকুক, কিছু একটা ও করতেই পারবে। পরদিন ভোরে প্লাচিকাভু থানায় এসে হাজির হয় ঊর্ধ্বতন কর্মকর্তা। সচিন স্বীকার করে, আমাদের থানায় এত বড় কেস তদন্ত করার মতো পর্যাপ্ত সুবিধা নেই। পাশ থেকে মেম্বার কটাক্ষ করে বলে, আর তার সঙ্গে যোগ্যতাও নেই। শেষমেশ সিদ্ধান্ত হয় বাইরে থেকে একজন অভিজ্ঞ অফিসার এসে তদন্ত চালাবেন। দৃশ্যপট বদলায়, হলুদ রঙের একটি জিপ গ্রামের প্রবেশদ্বার দিয়ে ঢোকে, আর সেখান থেকে নামেন কেসের নতুন ইনভেস্টিগেটিং অফিসার শম্ভু। মেম্বার চণ্ডী তাকে স্বাগত জানিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন। উজ্জ্বলন তখন সেখানে ছিল না, কারণ সে তখনও হারানো ছাগল খুঁজতে ব্যস্ত। শম্ভু জনতার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, আমি জানি আপনারা ভীত। 1957 সালে আমেরিকাতেও এমন ঘটনা ঘটেছিল। সেখানকার মানুষ ওই সিরিয়াল কিলারকে বুগিম্যান নামে ডাকত। এখন আমাদের গ্রামেও এক দেশি বুগিম্যান এসেছে। মনে আছে ছোটবেলায় আমরা বলতাম, যে শিশু ভাত খায় না তাকে ককাচি ধরে নিয়ে যাবে? বুগিম্যানও তেমনই, যারা রাতে একা বের হয় সে তাদের হত্যা করে। আমেরিকা তাদের বুগিম্যানকে ধরতে পারেনি, কিন্তু আমরা পারবো। হয়তো আমাকে নতুন মুখ মনে হচ্ছে, কিন্তু আমি এর আগেও এই গ্রামে বহুবার এসেছি। গ্রামটা আমার খুব প্রিয়। তাই যখন শুনলাম এখানে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, নিজেই রিকোয়েস্ট করে চলে এলাম। চিন্তা করবেন না, আমি আছি। গাড়িতে ফেরার পথে সচিন জানায়, পুলিশ হেডকোয়ার্টারের ছোট্ট ঘরে শম্ভুর থাকা সম্ভব নয়, তাই তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করা হয়েছে। দুজনে সরাসরি থানায় চলে আসে। সচিন কেসের ব্রিফিং শুরু করে। প্রথমে তারা ভেবেছিল খুনি আন্তিকোডান, কিন্তু দ্বিতীয় খুনের পর সেই সন্দেহ মুছে যায়। শম্ভু জিজ্ঞেস করে, কিভাবে নিশ্চিত হলে যে আন্তিকোডান খুনি নয়? সচিন স্পষ্ট উত্তর দিতে পারে না। শম্ভু শান্তভাবে বলে, সমস্যা নেই, আমরা আবার শুরু করব। আন্তিকোডান সহ গ্রামের প্রত্যেকে সন্দেহভাজন। বুগিম্যান যেহেতু রাতে একা একা মানুষকে মারে, তাই 6:30টার মধ্যে দোকানপাট বন্ধ, আর 7:30টার আগে সবাইকে ঘরে ফেরার নির্দেশ দাও। গ্রামের প্রতিটি রাস্তায় নজরদারি চাই, কে আসছে কে যাচ্ছে সব তথ্য আমার কাছে আসবে। এদিকে উজ্জ্বলন চা খেতে এসে টিভিতে রিপোর্টার যমনের মুখে শম্ভুর বক্তব্য শুনে। কুরিয়ান হাসতে হাসতে বলে, শম্ভু তো এসে গ্রামের সবার মন জয় করে নিল। ঠিক তখনই চণ্ডী এসে উজ্জ্বলনকে শম্ভুর সঙ্গে তুলনা করতে শুরু করে, ইচ্ছে করে খোঁচা দেয়। শম্ভু না এলে অশোক আর দিবাকরণের পর না জানি কে মরত। উজ্জ্বলন বিরক্ত হয়ে বলে, তুই মরলে ভালো হতো। দোকানদারও চণ্ডীকে থামতে বলে, কিন্তু উজ্জ্বলন রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসে দেখে মা লীলা কিছু খুঁজছে। উজ্জ্বলন জিজ্ঞেস করলে নারায়ণ জানায় চাচির বাড়ির চাবি খুঁজছে। উজ্জ্বলন চাবি দিয়ে জিজ্ঞেস করে, চাবি দিয়ে কি করবে? লীলা জানায় নতুন পুলিশ অফিসার শম্ভু ওই বাড়িতে থাকবে। লীলা চাবি নিয়ে যেতে চাইলে উজ্জ্বলন বলে, আমি দিয়ে আসছি। লীলা ভেবেছিল ছেলে হয়তো সাহায্য করছে, কিন্তু আসলে উজ্জ্বলন প্রতিদ্বন্দ্বী শম্ভুর উপর নজর রাখতে চেয়েছিল। শম্ভুর গাড়িতে উকি ঝুঁকি মারছিল উজ্জ্বলন। ঠিক তখনই শম্ভু এসে পড়ে। দুজনে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে পরিচিত হয়। উজ্জ্বলন বলে, এখানকার পুলিশরা সব কাজে আমাকে ডাকে। শম্ভু ঠান্ডা গলায় জবাব দেয়, এখন থেকে তোমাকে আর লাগবে না। প্রথম দেখাতেই তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে ফেলে। কথা বলতে বলতে শম্ভু বলে, সে এখন ফ্রেশ হবে, তাই উজ্জ্বলন যেন চলে যায়। স্বাভাবিকভাবেই উজ্জ্বলনের ভালো লাগেনি, তবে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে উজ্জ্বলন এক শিশুকে জিজ্ঞেস করে, তোমরা সবাই কোথায় যাচ্ছ? বাচ্চাটি বলে, ক্ষেতের মাঝখানে শম্ভু স্যার কি করছে দেখতে। দেখা যায় শম্ভু অশোকের হত্যাস্থলে তদন্তে এসেছে। সচিন ও উজ্জ্বলন তখন শম্ভুকে ব্যঙ্গ করে নিজেদের প্রশংসা নিজেরাই করতে থাকে। ফরেন্সিক বিশেষজ্ঞ জানায়, প্রপার পুলিশ প্রসিডিউর না মানায় তেমন কোনো প্রমাণ মেলেনি। শম্ভু তখন বলে, তাহলে একটাই উপায়, খুনের মোটিভ জানতে আগে ভিকটিম সম্পর্কে জানতে হবে। এরপর শম্ভু একে একে গ্রামের সবার কাছ থেকে অশোক ও দিবাকরণের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে থাকে, কিন্তু তারা আর উজ্জ্বলনের ঠাট্টা তামাশার পাল্লা চলতেই থাকে। শম্ভু যখন ব্যায়াম করছিল, উজ্জ্বলন তাকে ব্যঙ্গ করে শান্তি খুঁজতে থাকে। আসলে শম্ভু উজ্জ্বলনের অনেক কাজই কেড়ে নিচ্ছে। যেমন রঘুর কলার কাঁদি হারানো নিয়ে উজ্জ্বলনের প্রশ্নের উত্তরে লঘু বলে, শম্ভু স্যার তো সকালেই খুঁজে দিয়েছে। পরদিন সকালে ব্যায়াম করার সময় শম্ভু সেই ছাগলটিকে খুঁজে বের করে, যেটি উজ্জ্বলন এতদিনও পায়নি। এতে উজ্জ্বলনের মান সম্মান যেন একেবারে শেষ হয়ে যায়। এদিকে থানায় শম্ভু কেস নিয়ে আলোচনা করছিল, কিন্তু সচিন কোনো কথা বলতে না পেরে শুধু তাদের আলোচনা শুনে। উনি হয়তো একজন সাইকোপ্যাথ। সঙ্গে সঙ্গে উজ্জ্বলনের কাছে গিয়ে জানায়, ওরা বলেছে খুনি নাকি সাইকোপ্যাথ। উজ্জ্বলন তখন নিজের একটি নোটবুক বের করে দেখায় সে নাকি আগে এই রহস্য ভেদ করেছে, আর বলে শম্ভু আমার থেকে অনেক পিছিয়ে আছে। ঠিক তখনই তারা খেয়াল করে
শম্ভু হাতে একটি টিফিন নিয়ে উজ্জ্বলনের বাড়ির দিকে আসছে। দৃশ্য পাল্টে যায়। আসলে শম্ভু উজ্জ্বলনের বাবা নারায়ণের জন্য মুরগি রান্না করে এনেছে। সচিন আস্তে করে সেখান থেকে সরে পড়ে। শম্ভু নারায়ণকে জিজ্ঞেস করে, অশোকের স্ত্রী বলছিল সেদিন রাতে অশোক নাকি আপনার সাথে দেখা করতে আসছিল, আপনি কিছু জানেন? নারায়ণ জানায়, আমরা মাঝে মাঝে রাতে একসাথে নেশা করতাম। তাছাড়া অশোক মারা যাওয়ার 2 দিন আগে উজ্জ্বলনের সাথে তার মেয়ে স্নেহলতার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, হয়তো সেই বিষয়ে কথা বলতে আসছিল। শম্ভু অবাক হয়ে প্রশ্ন করে, বিয়ের কথা রাতে বলতে আসবে কেন? নারায়ণ উত্তর দেয়, অশোকের কাছে দিন রাত কোনো ব্যাপার ছিল না। এবার শম্ভু দিবাকরণ হত্যাকাণ্ডের দিকে আলতো করে আঙুল তুলল। সে নারায়ণকে জিজ্ঞেস করলো, দিবাকরণ যে অনুষ্ঠানে মারা গেলেন তার ডেকোরেশন কি আপনি করেছিলেন? প্রশ্নে স্পষ্ট সন্দেহের আভাস থাকলেও নারায়ণ কুচির টেন না পেয়ে হেসে উত্তর দিল, হ্যাঁ আমি করেছিলাম। শম্ভু এবার আরেক ধাপে গিয়ে প্রশ্ন করলো, সেদিন আপনি কখন বাড়ি ফিরেছিলেন? এতক্ষণ চুপ করে থাকা উজ্জ্বলন এবার আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, আপনি কি আমার বাবাকে খুনি ভেবেছেন নাকি? বিষয়ের গতি বুঝে নারায়ণের তো প্রায় হিসকে উঠে গেল। কিন্তু শম্ভু শান্ত গলায় বলল, আমি তো কিছু ভাবছি না, তুমি কি ভাবছো? উজ্জ্বলন তাড়াহুড়ো করে বলে, সেদিন বাবা আমার আর সচিন স্যারের সাথে ক্লাবেই ছিলেন। বিদায় নেওয়ার সময় শম্ভু উজ্জ্বলনকে বাইরে রাখলো। বাইরে এসে বলল, আমি তো শুধু তথ্য যাচাই করছি, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, আমি তোমার ছাগলটা খুঁজে দিয়েছি, তাও আবার বাড়ির পেছন থেকে। কি উজ্জ্বলন, তুমি চুরিও করো খোঁজও করো, তাই নাকি? খুনও কি তুমি করতে পারো? উজ্জ্বলন কিছু না বলে শম্ভুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিন্তু সেদিন রাতেই গ্রামে নেমে এলো আরো ভয়ঙ্কর খবর। বুগিম্যান আবার খুন করেছে। এবার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্রামের পুরনো বট গাছে। নিহত ব্যক্তি অরিন্দম, যার নেকলেস উজ্জ্বলনে একদিন খুঁজে দিয়েছিল। স্বজনদের কান্না, গ্রামবাসীর দীর্ঘশ্বাস, পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। অল্প সময়েই উজ্জ্বলন ঘটনাস্থলে পৌঁছল। সে চুপচাপ দাঁড়িয়ে ফরেন্সিক এক্সপার্ট জোসেফ আর শম্ভুর কথা শুনতে লাগলো। জোসেফ জানালো, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, সম্ভবত কিলার গ্লাভস পরেছিল। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, তবে প্রায় 25টা ফুটপ্রিন্টের মাঝে একজোড়া একেবারে আলাদা, রানিং শুয়ের ছাপ। এখানকার মাটি নয়, বরং গাঢ় রঙের কাদা, যেমনটা জঙ্গলে পাওয়া যায়। লাশের গায়েও সেই একই কাদা, অর্থাৎ খুনটা এখানে নয়, অন্য কোথাও হয়েছে। এরপর লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে আপনি যে বুগম্যান নামটা বলেছেন সেই নাম খুনির বেশ পছন্দ হয়েছে, আর সে এই খুনগুলো উপভোগ করছে। আর এত উঁচুতে লাশ ঝুলানো মানে খুনি শারীরিকভাবে খুবই ফিট। হঠাৎ উজ্জ্বলন সবার সামনে বলে উঠল, সিরিয়াল কিলার শম্ভু স্যার নিজেই। সবাই হতবাক, এমনকি উজ্জ্বলনের মা পর্যন্ত চমকে উঠলেন। তুই পাগল হয়ে গেছিস নাকি? উজ্জ্বলন বলল, গ্লাভস আর রানিং শু তো শম্ভু স্যারই ব্যবহার করেন। শম্ভু শান্তভাবে উত্তর দিল, গ্লাভস শুধু আমি না, আরো 4-5 জন ব্যবহার করে। আর কাপড় দিয়েও কাজটা করা যায়। রানিং শু শহরের দোকানেই সস্তায় পাওয়া যায়। ফিট শরীর তো নারায়ণেরও আছে, সেও হতে পারে খুনি। উজ্জ্বলন খানিকটা থমকে গেলেও বলল, আপনি প্রথম দিনই বলেছিলেন আগে ওই গ্রামে এসেছেন, সঠিকভাবে বললে 2 বার। আর অরবিন্দনের লাশ যে বেডশিটে ঝোলানো হয়েছে সেটা আমাদের আউট হাউসে। শম্ভু ঠান্ডা মাথায় জবাব দিল, গ্রামে তো কত মানুষই আসে যায়, তাই বলে যে এই লীলাবিলাসে আসবে সেই খুনি, এই ধারণা ঠিক নয়। আর এই বেডশিট আমি আউট হাউসে কখনো দেখিনি। সে নারায়ণকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো? নারায়ণ মাথা নেড়ে জানিয়ে দিল, না। শম্ভু মুচকে এসে বলল, তোমার দেওয়া প্রমাণ থেকে আমি একটা থিওরি দাঁড় করাচ্ছি। জুতো আর গ্লাভস যে কারোর হতে পারে, কিন্তু অরবিন্দনের মতো এত ভারী মানুষকে নারায়ণের মতো একজন একা ঝুলিয়ে রাখতে পারবে না। আর এই বেডশিটটিও তোমাদের আউট হাউসে। সুতরাং বলা চলে বাবা খুন করেছে আর ছেলে কেস সলভ করেছে। তারপর শম্ভু হেসে বলল, এভাবে বেসলেস তত্ত্ব ছড়ালে তোমাকে লোকজন পাগল ভাববে। এই সুযোগে চণ্ডী আবার উজ্জ্বলনকে খোঁচা দিল, কিন্তু শম্ভু তাকে থামিয়ে বলল, স্বীকার করতেই হবে তুমি বেশ ভালো। 5 মিনিটে কেমন খুনি বের করে ফেললে? উজ্জ্বলনও পাল্টা বলল, আর আপনিও কম যান না, 5 মিনিটে কেমন গল্প ঘুরিয়ে দেন। শম্ভু এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তাহলে তুমিও কেস চালিয়ে যাও, আমি এখানেই আছি। দৃশ্য বদলে যায় উজ্জ্বলনের শৈশবে। নারায়ণ তখন উজ্জ্বলনের কাজিন দাশাকে গল্প শোনাচ্ছিল, আর উজ্জ্বলন পাশে বসেছিল। একসময় লীলা এসে তাদের ডেকে বলল, চলো খাবার খেয়ে নাও। উজ্জ্বলন খেতে যেতে চাইল না। লীলা মজা করে বলল, ঠিক আছে খেতে হবে না, ককাচি এসে নিয়ে গেলে তখন বুঝবি। শুনে নারায়ণ আর দেরি না করে খেতে বসে গেল। উজ্জ্বলন বিস্মিত হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি ককাচিতে বিশ্বাস করো, ভয় পাও? নারায়ণ হাসি মুখে বলল, ভয় কেন পাবো? তাছাড়া ককাচি আমাদের বয়সীদের ধরে না।
ধরে তোমাদের মতো বাচ্চাদের, যারা বাবা মায়ের কথা শুনে না, ঠিক মতো খায় না। আসলে নারায়ণ উজ্জ্বলনদের ভয় দেখাতে চেয়েছিল। সে বলতে লাগলো, আমার ছোটবেলায় একবার ককাচি গ্রামের কিছু দুষ্টু বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তাদের আর কখনো কেউ দেখেনি। উজ্জ্বলন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে ককাচি সত্যি আছে? নারায়ণ গম্ভীরভাবে বলল, অবশ্যই, আমি নিজে দেখেছি। বুঝতে পারবে এভাবে, প্রথমে মাটির গন্ধ বদলে যাবে, তারপর পিছনে পায়ের শব্দ শুনবে, আর মুহূর্তের মধ্যে সামনে হাজির হবে ভয়ঙ্কর এক প্রাণী। খাওয়া শেষে নারায়ণ চলে গেলে উজ্জ্বলন দাশাকে বলল, আজ রাতে আমরা ককাচির নিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে বের হব। দাশা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু উজ্জ্বলন তাকে জোর করলো। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর উজ্জ্বলন দাশাকে বাড়ি থেকে ডেকে আনলো। হঠাৎ উজ্জ্বলন হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু উঠে দাঁড়াতেই দেখলো দাশা কোথাও নেই। অন্ধকার যেন তাকে গিলে ফেলেছে। দর্শক বন্ধুরা, কাহিনীটি অনেক বড় হয়ে যাচ্ছে, এক পর্বে শেষ করতে পারছি না। পরবর্তী পর্বে গল্পটি শেষ করব। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।